শুধু নিউ এর দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা বিষয়, জরিপ, অর্থাৎ নির্বাচনী জরিপ যেগুলো বাংলাদেশে হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। এবং আমরা দেখেছি অনেকগুলো জরিপই হয়েছে বাংলাদেশে, যেটা আমরা আগে খুব একটা দেখতাম না ইলেকশনের আগে। জরিপ নিয়ে, যেটাকে বলে হচ্ছে এক্সিট পোল অর সামথিং লাইক দিস। তো আমরা বিভিন্ন দেশে দেখি, বিশেষ করে আমেরিকায় তো প্রতিদিনই জরিপ হয়, এমন একটা অবস্থা। আর বাংলাদেশে তো খুব একটা জরিপ আমরা দেখি নাই। ওই স্ট্যাটিস্টিক্স ব্যুরো ওরা কিছু করতো, মানে গভর্নমেন্ট লেভেলে কিছু যদি জরিপ হতো বা ইলেকশনের সময় আমাদের চোখে পড়ে নাই, কিন্তু এবার দেখলাম যে অনেকেই জরিপে এগিয়ে এসছেন। তো এই জরিপগুলোর আবার দেখলাম ফলাফল বিভিন্ন রকমের। আর এখানে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে আমার, আমি যতদূর জানি সেটা হচ্ছে ইনোভেশন, একটা অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারা প্রথম 5ই আগস্টের পরে প্রথম জরিপটা তারা করে, এবং একটা আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশে এই জরিপের ফলে। এবং পরবর্তীতে তারা আরো একটা করে, এবং শেষে ইলেকশনে জাস্ট আগে আগে তারা আর একটা শেষ জরিপটা ইলেকশনের করে। তো যখন প্রথমটা করলো তখন আমি যে ইনোভেশনের যিনি কর্ণধার তাকে বলেছিলাম যে আরো করো, ভালো ভালো হচ্ছে। তাকে আমি অনেক আগে থেকে চিনি। তো উনি বললেন যে ভাইয়া, ফান্ড কোথায় পাবো? তো তো সব আমাদের টাকা দিয়ে করতে হয়, আর বাইরের স্পন্সর নেওয়াও ঝামেলা। এটা ট্রাস্ট এবং এটার কি বলে, আহ, এটার যথার্থতা প্রমাণ করাও ঝামেলা। তো এই জন্য আমরা দেখি করছি, কিন্তু তাই করতে করতে তারা তিনটা করে ফেললো। তো আমরা সৌভাগ্যবান, আমাদের সাথে ইনোভেশন এলএলসির কর্ণধার আম, ইমরান সদরুদ্দিন আছেন। আহ, তো ইমরান, আমরা বেশি আর বাড়াবো না। তুমি যদি একটু আমাদেরকে বলো যে তোমার কেন জরিপটা করলা, কি জন্য তোমার মনে হলো যে জরিপটা করা দরকার। এবং এ তোমার পর পর দেখলাম অনেকেই জরিপ করছে। এবং এমনকি আমেরিকান আইআরআই, যে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, ওরাও করেছে। তো বিভিন্ন রকম ফলাফল এসছে। তো তুমি একটু আমাদেরকে প্রথম থেকে বলো যে কেন তুমি এই জরিপটা মনে করলা যে করব, এবং পরবর্তীতে তোমার ফান্ড কি হলো যে তুমি আবার তিনটা করে ফেললা। এবং এই জরিপের বাস্তবতাগুলো কি, এক এক জরিপে এক এক ফলাফল কেন। অনেক কঠিন কঠিন প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আই নো ইউ ক্যান আনসার ইট। তোমার এগুলোতে জি ইয়ে জি, আছে, ধন্যবাদ। দক্ষতা আছে। ধন্যবাদ অভিক ভাই। সবাইকে শুভেচ্ছা যারা শুনছেন। ইনোভেশন কনসাল্টিং একটা প্রাইভেট কোম্পানি, এবং আমরা বিভিন্ন ধরনের রিসার্চ এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করি। আমরা সবাই জানি যে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের সময়, যেটা 1990-এর আন্দোলনের পরে সংসদীয় সরকার হয়েছিল, তারপরে আমাদের অনেক উত্থান পতন এর মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে 2008-এর যে নির্বাচন, 2008-এর নির্বাচনের পরে সত্যিকার অর্থে কোনো ভালো নির্বাচন বাংলাদেশে হয়তো হয়নি। আহ, এই যে জরিপগুলো, এই জরিপগুলোর উদ্দেশ্য হচ্ছে জনগণের মতামতটা কোন দিকে যাচ্ছে, এবং জনগণের মতামতটা আসলে কোন দলের পক্ষে বেশি বা কম, কোন ইস্যুগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করে সেটার ব্যাপারে একটা ধারণা। এখন ইনোভেশন কেন এটা করছে? আমার মনে হয় যে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার মানুষের ওপিনিয়ন পোল জানা যে কোনো রাজনৈতিক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই জনগণের মতামতটা জানলে পরে রাজনৈতিক দলগুলো, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা করা কথা, সেটা হচ্ছে সেই অনুযায়ী তার কর্মসূচিকে পরিবর্তন করার কথা। আমাদের বাংলাদেশে এখনো আহ, এই ওপিনিয়ন পোল, আপনি এক্সিট পোল শব্দটা বলেছেন, এক্সিট পোল আসলে ডিফারেন্ট, ওপিনিয়ন পোল ডিফারেন্ট। আমরা যেটা করছি সেটা হচ্ছে ওপিনিয়ন পোল। তো ওপিনিয়ন পোলটা আপনার বেসিক্যালি আমাদের যারা সচেতন জনগোষ্ঠী আছে তাদেরকে একটা দিক নির্দেশনা দেয়। বাট খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে এটাকে ব্যবহার করে তাদের কর্মসূচিকে পরিচালিত করতে পারে। ইনোভেশন কেন এটা করছে? ইনোভেশন আসলে এইটাকে একটা দায়িত্বের জায়গা থেকে দেখে। এক নাম্বার, আমরা দেশের গণতান্ত্রিক
যে অগ্রগতি, সেটাতে একটা ভূমিকা রাখতে চাই। আমাদের একটা কমার্শিয়াল স্বার্থ আছে। আপনি বলেছেন যে এটা আমরা আসলে কারো থেকে ফান্ডিং নিয়ে করছি না, আমরা এটা নিজেদের ইন্টারনাল ফান্ড ব্যবহার করে করছি। কিন্তু আহ, এটার মাধ্যমে তো আসলে আমাদের অর্গানাইজেশনের একটা পরিচিতি হচ্ছে, এবং সেই পরিচিতিটাকে ব্যবহার করে আমরা আমাদের যে অন্যান্য রিসার্চ এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ, সেখানে আহ, আমরা একটা সুবিধা পেতে পারি। সো সেটা আমাদের একটা, যদি কমার্শিয়াল ইন্টারেস্ট বলেন, সেই কমার্শিয়াল ইন্টারেস্টের জায়গা থেকে আছে। কিন্তু প্রাথমিকভাবে আপনার এই ওপিনিয়ন পোল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে খুব দুর্বল। ওপিনিয়ন পোল করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল আপনি আসলে নিতে পারছেন কিনা। যেমন ধরেন, আমরা অনেক ক্ষেত্রে ওপিনিয়ন পোল দেখি যে একটা পত্রিকা হয়তো তার অনলাইন ভার্সন একটা প্রশ্ন দিল, সেখানে হয়তো কয়েক হাজার বা কয়েক লাখ লোক আপনার রেসপন্ড করলো। কিন্তু সেটা প্রপার ওপিনিয়ন পোল হবে না, কখনোই হবে না। কারণ হচ্ছে সেখানে একটা রেসপন্ডেন্ট বায়াস থাকে। যে ব্যক্তিরা আপনার ভোটটা দিচ্ছে তারা কারা এটা আপনি জানেন না। তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের বয়স কি, তারা কি পুরুষ না মহিলা, তারা কোন অঞ্চলে থাকেন, তাদের ইনকাম প্রোফাইল কি, এগুলো কিছুই আপনারা জানেন না, আমরা কেউই জানি না। একইভাবে ধরেন, আমাদের এখানে ইউটিউবে অনেক বিখ্যাত ব্যক্তিরা আছেন, তারা বিভিন্ন জিনিসপত্র হয়তো পোল করেন। সেগুলোর ক্ষেত্রেও এই বায়াসনেস, রেসপন্ডেন্ট বায়াসনেসটা একটা বড় ভূমিকা পালন করে। সুতরাং এখানে পরিসংখ্যানগতভাবে এটাকে ঠিক করার অনেকগুলো উপায় পদ্ধতি আছে, মেথোডোলজি আছে। আমাদের ওপিনিয়ন পোলে আমরা সেই মেথডটা ফলো করেছি। আপনি যদি আমাকে একটু আহ, 2-3 মিনিট অ্যালাউ করেন, আমি একটু মেথোডোলজিটা অফকোর্স, পরিষ্কার করতে অফকোর্স। পারি, যাতে না, ওইটাই মানুষজন ওইটাই বুঝতে দরকার। পারে। ওইটাই দরকার। তো আমাদের ওইটাই। আমাদের আপনারা জানেন সবাই যে আমাদের একটা আদমশুমারি হয়, হ্যাঁ, সেন্সাস হয়। তো এই সেন্সাসটা হচ্ছে একটা মোটামুটি কম্প্রিহেন্সিভ ধারণা দেয় দেশে কত লোক আছে, তার মধ্যে পুরুষ বা মহিলা কত, কোন জেলায় কত লোক আছে, বিভিন্ন বয়সের ভাগ, বিভিন্ন পেশাগত ভাগ। এই জিনিসগুলো আমরা সেন্সাস থেকে জানতে পারি। এবং আমাদের দেশে প্রতি 10 বছর পর পর, মোটামুটি 10 বছর পর পর আপনার একটা সেন্সাস হয়। সর্বশেষ সেন্সাস যেটা হয়েছে সেটা হয়েছে 2022 সালে। এবং আপনি যদি আমাদের পরিসংখ্যান বিভাগের ওয়েবসাইটে যান বা তাদের সাথে যোগাযোগ করেন, আপনি এই 2022-এর সেন্সাসের রিপোর্টটা পেতে পারেন। তো এই সেন্সাসের রিপোর্টটা হচ্ছে আমাদের ভিত্তি। ঠিক আছে, এর বাইরে আপনার আমাদের যে ইলেকশন কমিশন আছে, আপনি জানেন যে প্রত্যেকটা ইলেকশনের আগে তারা ভোটার সংখ্যা নির্ধারণ করে, কোন টোটাল ভোটার কত, কোন জেলায় কত ভোটার আছে, পুরুষ ভোটার, মহিলা ভোটার ইত্যাদি। সেটাও আমাদের আরেকটা ভিত্তি। তো এইটার উপর বেস করে আমরা একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল দাঁড় করানোর চেষ্টা করি, যেটা আপনার আমাদের 64টা ডিস্ট্রিক্টেই আমরা পপুলেশনের প্রপোর্শন আমরা নেই। ধরেন, ঢাকা শহরে বাংলাদেশে সবচেয়ে, বা ঢাকা জেলাতে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, তারপরে চিটাগং, এবং তারপরে অন্যান্য বিভিন্ন জেলা আছে। সুতরাং এই যে আপনার বিভিন্ন জেলায় জনসংখ্যার অনুপাত, সেই অনুপাতে আমরা স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করি। সেই স্যাম্পলটাকে আমরা আবার ডিস্ট্রিবিউট করি। ধরেন, আমাদের দেশে এখন টোটাল জনসংখ্যার প্রায় 51 ভাগ হচ্ছে মহিলা, 49 ভাগ পুরুষ। সুতরাং মহিলা এবং পুরুষের অনুপাতটাও ঠিক রাখতে হবে। আমাদের দেশে বিভিন্ন বয়সের আছে, যেহেতু আমরা ভোট নিচ্ছি, ভোটের ব্যাপারে কথা বলছি। আপনার 18 বছরের নিচে যারা, তাদের ওপিনিয়ন নিয়ে তো আসলে আমার লাভ নেই এখানে। সুতরাং আমরা 18 বছর থেকে উপর থেকে যত বয়স পর্যন্ত মানুষ আছেন, তাদের প্রপোর্শনটাকেও আমরা কনসিডার করছি যে কিভাবে করব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে র্যান্ডমনেস। যেমন ধরেন, আমার হয়তো একটা নিজস্ব চিন্তা বা ভাবনা আছে, আমার আশেপাশের লোকজন আসলে আপনি দেখবেন যে কাছাকাছি ধরনের চিন্তা ভাবনার মধ্যে থাকে। সো এটা হচ্ছে আপনার প্রক্সিমিটি বায়াস বলে, হ্যাঁ। তো আপনি যদি একই গোত্রের লোকজনকে জিজ্ঞাসা করেন, আপনি একই রকম উত্তর পাবেন বা একই রকম প্রেফারেন্স পাবেন। সুতরাং আপনার এইটা কাটানোর উপায় হচ্ছে র্যান্ডমলি আপনার জিজ্ঞেস করা। এটার বেশ কিছু পরিসংখ্যানগত পদ্ধতি আছে। একটা নির্দিষ্ট পদ্ধতি হচ্ছে, ধরেন আপনি একটা জেলা সিলেক্ট করছি, সেইখানে আমি র্যান্ডম উপজেলা সিলেক্ট করবো। আমি বলবো না যে আমি সদরই সবসময় সিলেক্ট করব বা XYZ সিলেক্ট করবো। সো এটা র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা নাম্বার আছে, ধরেন আমাদের 450-র উপরে উপজেলা আছে। সো
প্রত্যেকটা জেলা থেকে আমরা র্যান্ডমলি উপজেলা সিলেক্ট করছি। সেখান থেকে আমরা র্যান্ডমলি আপনার ইউনিয়ন সিলেক্ট করছি, র্যান্ডমলি গ্রাম সিলেক্ট করছি। সেই জায়গাগুলোর থেকে তারপরে আমরা মানুষজনের ওপিনিয়ন নিচ্ছি, এনশিওরিং যে আমার মেল ফিমেল ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে, এনশিওরিং আমার বিভিন্ন এইজ গ্রুপ, বিভিন্ন প্রফেশনাল গ্রুপ, সেই ডিস্ট্রিবিউশনগুলো মোটামুটি ঠিক আছে। সুতরাং এইটা যখন এনশিওর করা যায়, তখন আপনার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটার উপরে আপনি কিছুটা আস্থা রাখতে পারেন। কিন্তু যেহেতু এখানে ভোটের ব্যাপার, আমাদের দেশে একটা, আমাদের দেশে শুধু না, যে কোনো দেশেই আপনার এটার ব্যাপারে হয়তো মানুষ বলতে কিছুটা সংকোচ বোধ করে সরাসরি। সুতরাং সেখানে আমরা আপনার কিছু প্রক্সি প্রশ্ন রাখার চেষ্টা করেছি, যার মাধ্যমে সরাসরি উত্তর না দিলেও আমরা ওই মানুষগুলোর প্রেফারেন্সটা বুঝতে পারি। যেমন আমরা রিসেন্টলি যেই পোলটা, ওপিনিয়ন পোলটার রেজাল্ট পাবলিশ করেছি, সেখানে আমরা ধাপে ধাপে প্রশ্ন করেছি। প্রথম ধাপে প্রশ্নটা ছিল যে আপনি কি আগামী ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে ভোট দিতে যাবেন। এইটাতে অধিকাংশ মানুষ বলেছে তারা ভোট দিতে যাবে, প্রায় 94% বলেছে যে তারা ভোট দিতে যেতে চান, 7%-এর মতো বলেছে তারা ভোট দিতে যেতে যাবেন না। তো এই 93%কে পরে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি যদি ভোট দিতে যান, তাহলে পরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি কোন দলকে ভোট দিবেন। সেইখানে আপনার আমাদের প্রায় 70% বলেছে তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, 30%-এর কাছাকাছি বলেছে তারা এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দিবেন। তারপরে এই 70%কে আবার আমরা যখন জিজ্ঞেস করেছি আপনি কাকে ভোট দিবেন সেটা বলেন, সেখানেও আপনার ধরেন আমাদের এখানে মূল প্রতিদ্বন্দ্বী যারা আছে, বিএনপি জোট এবং জামাত জোট, তাদের কথা বলেছে, অনেকে বলতে চাচ্ছি না সেটাও বলেছে। বাট এই সরাসরি প্রশ্নগুলোর বাইরে আমরা আবার প্রক্সি জিজ্ঞেস করেছি তাদেরকে যে আপনি যাকেই ভোট দেন বা ভোট দিতে না যান, আপনি কি মনে করেন কারা সরকার গঠন করবে। এটা মানুষের একটা ধারণা, সে যাকেই পছন্দ করুক বা না করুক না কেন, সে কাকে মনে করছে যে সরকার গঠন করতে পারে। তো সেখানে তারা এক ধরনের তাদের ওপিনিয়ন দিয়েছে। তারপরে আপনার আমরা আবার জিজ্ঞেস করেছি যে প্রধানমন্ত্রী পদের জন্য আপনি কাকে হুম। যোগ্য মনে করেন। আমাদের বেশিরভাগ সংবাদপত্রগুলো এটাকেই হেডলাইন করেছে, এক্স্যাক্টলি। যেখানে যেখানে আপনার তারেক রহমানের কথা বলেছে প্রায় 50%-এর কাছাকাছি লোক, শফিকুর রহমান উনার কথা বলেছেন প্রায় 22%-এর কাছাকাছি লোক, কিন্তু ওর মধ্যেও প্রায় আপনার 25-26% লোক কিন্তু বলেছেন যে তা দ্বারা বলতে পারছেন না যে কারা কে হতে পারেন। ধরেন এই বলতে পারছেন না গ্রুপটা যদি তারেক রহমানের সাথে যায়, তাহলে পরে তারেক রহমানের পক্ষে কিন্তু প্রায় 72-73% হয়। আবার এটা যদি শফিকুর রহমান সাহেবের পক্ষে যায়, তাহলে শফিকুর রহমান সাহেব কিন্তু প্রায় আপনার তারেক রহমান সাহেবের কাছাকাছি একটা অবস্থানে আসে। কিন্তু এর বাইরেও আমাদের ওপিনিয়ন পোলে সবসময় মাথায় রাখতে হবে, ধরেন আমাদের বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিটা একটা নেসেন্ট ইন্ডাস্ট্রি, আমরা চেষ্টা করছি মেথোডোলজিক্যালি কারেক্টনেস বজায় রেখে কাজটা করতে। কিন্তু ধরেন যেই সব দেশে এই ইন্ডাস্ট্রিটা আরো অনেক বেশি শক্তিশালী, ধরেন আমাদের পাশে ভারতে এটা অনেক দিন ধরে হয়। আপনি ইউএস এর কথা বললেন, আপনার যুক্তরাজ্য বা ইউরোপিয়ান দেশগুলোতে এগুলো রেগুলার হয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো জায়গায় রেগুলার হয়। কিন্তু ওপিনিয়ন পোলের কেউই কিন্তু আপনার শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না যে আমার এই ওপিনিয়ন পোলটা আহ, একেবারেই মিলে যাবে। এটার কারণ হচ্ছে যেহেতু আমি আমরা একটু আপনার, থামাই তোমাকে। আমি আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে এমনকি লাস্ট আমেরিকান ইলেকশনে, যে ইলেকশনে ট্রাম্প জিতে আসলেন, ওইখানেও কিন্তু একটা হাইপ ছিল যে কমলা হ্যারিসের প্রতি, মানে অনেক ভোট তারা পাবে বা এরকম একটা ব্যাপার। অপিনিয়ন পোলে একজন তো অনেক বিখ্যাত একজন, যিনি প্রেডিক্ট করেন ইলেকশন নিয়ে, তিনি তো বলে দিয়েছিলেন ডেমোক্রেটরা আসবেই। বিভিন্ন উনি 11টা না কয়টা ক্রাইটেরিয়া দিয়ে নিউজ পেপারে এসছে এগুলো, এবং আমরা নিউজও করেছি। তো পরবর্তীতে দেখলাম যে পুরাটাই উল্টে গেল। দিস হ্যাপেন রাইট। ইয়া, প্লিজ গো হেড। যে, তো আমেরিকার ইলেকশনের ব্যাপারটা একটু আলাদা। আপনি জানেন যে আমেরিকাতে একটা হচ্ছে যে পপুলার ভোট আর একটা হচ্ছে ইলেকটোরাল কলেজ।
যেমন আপনার ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু ইলেকটোরাল কলেজে জিতেছেন, কিন্তু পপুলার ভোটে তার থেকে কিন্তু হিলারি ক্লিন্টন বেশি ভোট পেয়েছিলেন। সুতরাং যখন আপনি ওপিনিয়ন পোল করছেন তখন কিন্তু আপনি ইলেকটোরাল কলেজ নিয়ে করেন না, আপনি ওপিনিয়ন পোল নিয়ে করেন, পপুলার ভোট নিয়ে করেন। একইভাবে আপনি যদি আরো আগে যান, আপনার যখন আপনার বিল ক্লিন্টনের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিল অ্যাল গোর, অ্যাল গোর যখন আপনার জুনিয়র বুশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন অ্যাল গোরও কিন্তু পপুলার ভোটে জিতেছিলেন, কিন্তু ইলেকটোরাল কলেজে উনি পরাজিত হয়েছেন। সুতরাং আমেরিকার ডাইনামিক্সটা ভিন্ন, আমাদের দেশের ডাইনামিক্সের সাথে আহ, পুরোপুরি মেলানো যাবে না। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এখন যেটা আছে যে আপনি একটা নির্দিষ্ট আহ, সংসদীয় এলাকাতে যে সর্বোচ্চ সংখ্যক ভোট পাবে তিনি নির্বাচিত হবেন। যদি দুইজন থাকেন তাহলে পরে সেখানে 50%-এর বেশি, যদি একাধিক থাকেন দুইজনের বেশি থাকেন তাহলে পরে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। সুতরাং আমাদের এখানে ওপিনিয়ন পোলের যেই প্রভাবটা এটা আরো সরাসরি। সুতরাং যেই এলাকায় যদি আপনি আহ, বলেন যে বিএনপি এগিয়ে আছে, তাহলে সেই এলাকায় বিএনপির এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। যে এলাকায় জামাত বা তাদের সহযোগীরা এনসিপি বা খেলাফত ওরা এগিয়ে আছে মনে করেন, সেখানে আহ, তারা জেতার সম্ভাবনা বেশি। তো আমাদের যে ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোলটা দেখাচ্ছে যে তখনকার সময় পর্যন্ত বিএনপি বা তার জোট সঙ্গীরা আহ, বেশ একটা বড় মার্জিন এগিয়ে আছেন। আমাদের টোটাল মার্জিনে প্রায় আপনার 23-24 পার্সেন্টেজ পয়েন্টে আপনার বিএনপি জামাতের জোটের থেকে এগিয়ে আছে। আচ্ছা, এখানে আমি একটু থামাই। কোয়েশ্চেন আসছে, মানে প্রশ্নগুলো হচ্ছে যে তাহলে এই যে আইআরআই যে একদম হাড্ডাহাড্ডি লড়াই, আইআরআই যেটা বলছে যে বিএনপি আর জামাত হাড্ডাহাড্ডি লড়াই, আর তোমাদের যে অনেক এগিয়ে আছে, এই যে এই পার্থক্যটা, এটা নিয়ে যদি আমাদেরকে একটু তোমার ইনসাইট দিয়ে যদি কিছু বলো। জি, এটার একটা বড় কারণ হতে পারে কি আপনার আইআরআই এর যে সময়ে করা টাইম ফ্রেমটা একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা তিনটা পর্বে করেছিলাম। প্রথমে আপনার ফেব্রুয়ারি মাসে করেছিলাম, তারপরে আপনার অক্টোবর মাসে করেছি, এবং তারপরে আপনার এই তফসিল ঘোষণার পরে যখন প্রচার প্রচারণা শুরু হচ্ছে তখন থার্ড রাউন্ডটা আমরা করেছি। আইআরআই, আমি যদি ভুল না করে থাকি, ওরা আপনার অ্যারাউন্ড সেপ্টেম্বর অক্টোবরে ওদের ফিল্ড ওয়ার্কটা করেছে। তো আহ, আমাদের প্রথম দুইটা ফিল্ড ওয়ার্কে কিন্তু আমরা একটা অ্যাডিশনাল প্রশ্ন রেখেছিলাম যে আপনি কি আওয়ামী লীগকে ভোট দিতে চান কিনা। কিন্তু আমরা থার্ড যে রাউন্ডটা করেছি সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগকে ভোটের হিসাবে রাখিনি, কারণ রাইট। যেহেতু আপনার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না এবং তারা ভোটে ব্যালটে নেই, সুতরাং এই প্রশ্নটা অর্থহীন। কিন্তু আপনার আমরা অ্যাডিশনাল একটা প্রশ্ন রেখেছি, যেহেতু আমরা আপনার আগে জানি যে আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী আছে। So আমরা জানার চেষ্টা করেছি আওয়ামী লীগের এই সমর্থক গোষ্ঠীটা আসলে কোন দিকে ভোট দেবে। আহ, তো সেখানেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের একটা অংশ আপনার ভোট হয়তো তারা দিতে যাবে না এরকম চিন্তা করছে, কিন্তু একটা বড় অংশ আওয়ামী লীগের প্রায় যারা আগে সমর্থক ছিল তাদের 50%-এর বেশি চিন্তা করছে তারা বিএনপিকে ভোট দেবে। খুব অল্প একটা অংশ, 10%-এর কম, তারা মনে করছে যে তারা জামাত এনসিপি জোটকে ভোট দিতে চায়। তো আইআরআই এর যেই সময়ের আপনি রেফারেন্স দিচ্ছেন সেই টাইম ফ্রেমটা এবং ইলেকশন যখন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং আপনি জেনে গেছেন যে মোটামুটি কারা নির্বাচন করছে, নির্বাচনের মাঠে আছে, প্রতিদ্বন্দ্বিতা করছে, তখনকার সময়ের সিচুয়েশনটা পরিবর্তিত হয়ে যায়, এক নাম্বার। বাট আমরা যেটা করছি সেটাই যে ভোটের সময়ে আপনি 12 তারিখের ভোটের রেজাল্টে দেখতে পাবেন এটাও নিশ্চয়তা দেওয়া যাবে না, কারণ এর মধ্যে আপনার প্রার্থীরা প্রচার প্রচারণা করবেন, মানুষের কাছে যাবেন, তাদের কথাগুলো বলার বোঝানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমি আইআরআই যদি হচ্ছে, এক সেকেন্ড, আইআরআই হচ্ছে সেপ্টেম্বরের দিকে করেছে, জি, তোমরা কবে করলে? আমরা এটা করেছি আপনার আহ, এই জানুয়ারির শেষে। আচ্ছা, যাতে এটা ভেরি রিসেন্ট। জি, ইয়েতে আমি লাস্টেরটা যেমন করেছি জানুয়ারির শেষে। জানুয়ারি শেষে যেমন আরেক যে সার্ভেতে আসলো, আহ, উম, যে
90%-এর ওভার তারা ভোট দিতে যাবে, যারা জনগণের ওপিনিয়ন নিয়েছে। এমনকি আমি আমাদেরটাতেও হিসাব করে আমাদেরটাতেও তাই আসছে তাই 93%। আসছে, হ্যাঁ। তার জি। মানে পয়েন্ট হচ্ছে যে আইআরআই যেটাই করুক না করুক, ওরা কি মানে তোমাদের আরো যারা যারা করছে তাদের সাথে সিমিলারিটি আছে, সো উই ক্যান হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং যে ওদের সাথে মানে বিভিন্ন সার্ভের সাথে কিছুটা হলেও সিমিলারিটি বিরাজমান। জি, এবং পার্সেন্টেজ পয়েন্টে হয়তো কিছু ডিফারেন্স আছে, কিন্তু আপনি যদি ওভার দ্য পিরিয়ড দেখেন, যারা প্রপার মেথোডোলজি নিয়ে কাজ করার চেষ্টা করছে, তাদের সার্ভে রেজাল্টের ইন্ডিকেশনটা কাছাকাছি। কিন্তু আপনি যদি ধরেন ফেসবুক ভিত্তিক বা অনলাইন ভিত্তিক জরিপের সাথে মিলান, তাহলে আপনি দেখবেন যে অনেক অনেক পার্থক্য। এটার কারণ আমি প্রথমেই ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যে আপনি যখন অনলাইন ভিত্তিক কোনো কিছু করবেন, তখন আপনার পার্টিসিপেশন বায়াস এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। ধরেন কিন্তু এরপরেও আমি আমি প্রশ্নটা এই আসে। মুহূর্তে আমি এই মুহূর্তে দেশের বাইরে আছি, হ্যাঁ। এখন আপনি আহ, যখন অনলাইনে ভোট দিচ্ছেন, আপনি কি বাংলাদেশের ভিতরে বসে ভোট দিচ্ছেন নাকি বাইরে থেকে ভোট দিচ্ছেন, এটা বোঝারও কোনো উপায় নেই। আপনি কি আসলে ভোটার কিনা, এটা বোঝারও কিন্তু কোনো উপায় নাই। আপনি কি 100টা অ্যাকাউন্ট আপনার আছে, 100 বার ভোট দিচ্ছেন কিনা, সেটা রাইট, বোঝারও কোনো উপায় নেই। এক্স্যাক্টলি। তৈরি করে করে অনেক কিছু, যেমন লাইক ডিসলাইকও নাকি শুনছি যে ডিজিটালি হচ্ছে এখন ইলেকশন পারপাসে, যে জি। একজনকে মানে ডাউন করতে গেলে তাকে ডিসলাইক দিতেই থাকবে, এবং এগুলো নাকি সব আননেম অ্যাকাউন্ট করা আছে এবং জি, হাজার হাজার সেগুলো ডিসলাইক সেগুলো তো করছে। আমাদের 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 এখানে আছে। এবং এখন যেহেতু আপনার ধরেন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আহ, এইবারের যে বাংলাদেশে ভোটটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া পপুলার হওয়ার পরে এটা আপনার প্রথম ভোট হচ্ছে। 2008-এর আগে আপনি যদি চিন্তা করেন, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া সেভাবে অত পপুলার ছিল না। সুতরাং ট্র্যাডিশনাল যে প্রচার প্রচারণা সেগুলো ছিল। এবার আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচারণা সেই কারণে স্বাভাবিকভাবে বেশি হচ্ছে। কিন্তু আপনার এই যে ফেক অ্যাকাউন্ট বা আপনার যেগুলাকে বট বলা হয়, বিওটি, এই বটের অ্যাকাউন্টগুলো আপনার অনেক বেশি অনলাইন প্রেজেন্স দেখাতে পারে, যেটা আহ, ভোটের মাঠে হয়তো রিফ্লেক্টেড নাও হতে পারে। ভুয়া ভোটার ওই টাইপের আর কি, বা ভোটারই না, না, আসলে ভুয়া ভোটার কেন, ভোটার, তারা তো ভোটারই না। ভোটারই না। আচ্ছা, আমার এই আবারও একটা প্রশ্ন চলে আসে, তোমাকে একটু স্ট্রংলি, হয়তো স্ট্রং হতে পারে বাট স্টিল, আইআরআই তো খুব একটা নামকরা ইন্টারন্যাশনাল আমেরিকান অর্গানাইজেশন, তাদের মেথোডোলজি নিয়ে তো চিন্তা ভাবনা করতে চাই না আর কি। বাট তারা যে এই যে মানে তাদেরটা টোটালি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই আর ডুইং, মানে আমাদের দেশের যারা করছে তাদের থেকে তাদের ইয়েটা সম্পূর্ণ আলাদা। তো তারা কি উম, এই এই হাড্ডাহাড্ডি, তুমি বলছো যে এরা সেপ্টেম্বরে ওরকম একটা পরিস্থিতি হয়তো ছিল ওপিনিয়নে, তারপরে সেপ্টেম্বরের পরে এখন জানুয়ারিতে পরিবর্তন হয়ে গেছে অনেক, নাকি তারা অনেক ফ্যাক্টর ঢুকায় নাই? ফর এক্সাম্পল, যে মানে আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দিবে যদি আওয়ামী লীগ না থাকে, এগুলো কি তারা ওখানে ঢুকায় নাই, নাকি এগুলো জাস্ট মানে জাস্ট তুমি একটু যদি বলো জি, বোঝার একটা জন্য। কম্বিনেশন অফ ফ্যাক্টরস। হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দিতে পারে, এই জিনিসটা যেমন আপনার উনারা ঢুকান নাই, তার পাশাপাশি সেপ্টেম্বর থেকে আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু বড় ঘটনা হয়েছে। যেমন আপনার বিএনপির সাবেক যেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি মারা গেছেন। আম, আমাদের বিএনপির যে আগে ভাইস চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, উনি লন্ডনে ছিলেন। উনি দেশে আসবেন কি আসবেন না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল তখন। হুম। এবং সেটা নিয়ে বেশ সমালোচনাও ছিল। আহ, সুতরাং তারপরে উনি দেশে এসেছেন। আপনি দেখেছেন যে উনাকে দেশে অনেক মানুষ বরণ করে নিয়েছে 17-18 বছর পরে উনি দেশে আসার পরে। এবং উনার নির্বাচনে একটা বিএনপির সরব ভূমিকা, সেটা তো দেখা যাচ্ছে উনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। তার পাশাপাশি আপনার বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে আম, আপনার এক একটা নির্বাচনী এলাকায় কে নির্বাচন করছেন, আহ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার আপনার এলাকার মানুষের সাথে কতটুকু যোগাযোগ ছিল বা আছে, কতটুকু এলাকার মানুষ তাকে বিপদে আপদে বা কাজের ক্ষেত্রে পাশে পান, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই জিনিসগুলো আপনার আরো বেশি
আহ, প্রকাশ পায় যত আপনি নির্বাচন কাছে চলে আসে, তত বেশি আপনার প্রকাশ পায়। আমার ব্যক্তিগত ধারণা, আর আইআরআই যদি এই সময় করার সিদ্ধান্ত নিত, তাহলে হয়তো আমাদের যে রেজাল্ট, সেটার কাছাকাছি রেজাল্টই হয়তো তারা পেত। তাহলে এই যে এটা কি আমেরিকান গভর্নমেন্ট বা এরা বুঝতে পারছে না? কারণ আমেরিকান গভর্নমেন্টের একটা মানে গভর্নমেন্ট মানে আমেরিকান এম্বাসি বাংলাদেশের একটা লিকড অডিও প্রচার হয়েছে, সেটা ওয়াশিংটন পোস্ট প্রচার করেছে একদম হেডকোয়ার্টার থেকে। তো এটা আহ, তাহলে কি তারা রং একটা ইয়েতে কনসেপ্টে চলে যাবে না? তাদের যে কথাবার্তা শুনলাম তাতে তো তারা মনে করছে যে তাদের আইডিয়া অনুযায়ী জামাত ইসলামী চলে আসতেছে এরকম এরকম। তারপরে এই যে ওরা কি তোমার মানে এখানে আরেকটা কোয়েশ্চেন চলে আসবে সাথে সাথে, তোমাদের ইম্প্যাক্টটা কেমন? মানে হোয়াট হোয়াট ইউ গট দ্য রিয়াকশন অর মানে গালিগালাজ খাচ্ছ কি না? বা মানে আছে না, ধরো তুমি এটা বললা জামাত তোমাকে গালি দিল বা আবার বিএনপি তোমাকে ইয়ে করলো, মানে হয়তো এটাই হয়। তো এগুলো না, হয় আমার কিনা বা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে মানে এটা জড়িয়ে, মানে তুমি একটু যদি বলো না আমার সিচুয়েশন। আমার মনে হয় যে আপনার একটা একটা করে কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি প্রথমে যেটা বলেছেন যে ইউএস অ্যাম্বাসির একটা লিকড অডিও দিয়ে ওয়াশিংটন পোস্ট যে রিপোর্টটা করেছে, আমার মনে হয় শুধু আমেরিকা না, আপনার বিভিন্ন দেশের অ্যাম্বাসি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ রাখে, এবং তারা আপনার তাদের সাথে কথা বলে। কারণ হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে পলিটিক্যাল পার্টিদেরকে তাদের পাশে পাওয়া দরকার হয়, এবং তারা তাদের দেশের স্বার্থে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সুসম্পর্ক রাখতে চায়, এবং তারা তাদের একটা অ্যাসেসমেন্ট দেওয়ার চেষ্টা করে যে কে ক্ষমতায় থাকলে কি হবে। তো সেই ধরনের আপনার একটা কনভারসেশন আসলে লিক হয়েছে। এইটা কনভারসেশনটা দিয়ে আমার মনে হয় এমন বোঝানোটা একটু অতিরিক্ত বলা যে আমেরিকা মনে করছে জামাত ক্ষমতায় আসবে। বরঞ্চ তারা একটা আলোচনা করছিল যে জামাত যদি হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে, সেখানে আমেরিকার ভূমিকাটা কি হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওইটাকে আমি আহ, আমার মনে হয় যদি আপনি এরকম আরো অনেক কনভারসেশন লিক করতে পারেন, ইন্ডিয়ান হাই কমিশনে আপনি এমন আলোচনা শুনবেন, আপনি যুক্তরাজ্যের হাই কমিশনে এমন আলোচনা শুনবেন, আপনি পাকিস্তান হাই কমিশন বা অন্যান্য হাই কমিশনে হয়তো এমন আলোচনা শুনবেন। সুতরাং এটা ডিপ্লোম্যাটদের নিজেদের অ্যাসেসমেন্ট, এবং তারা তাদের কাজের অংশ হিসেবে এটা করে থাকে বলে আমি আহ, মনে করি। আমার মনে হয় যে সেটা পার্সোনাল অ্যাসেসমেন্ট বা তাদের যোগাযোগের মাধ্যমে যতটুকু বোঝা, সেটা ভিত্তিতে তারা নিজেদের দেশের স্বার্থে আলোচনা করে। আমাদের দেশের থেকে এটা শিক্ষার যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেশের ডিপ্লোম্যাটরাও তারা বাংলাদেশের স্বার্থে আসলে চিন্তা করা উচিত। যেইখানে যেই দেশেরই যেই দল ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের স্বার্থ তারা কিভাবে সবচেয়ে আগে নিয়ে যেতে পারে সেইভাবেই তাদের চিন্তা করা উচিত, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর পক্ষ না নিয়ে। দ্বিতীয় যেই টপিকটা আপনি বলেছেন, আহ, আমরা এই ওপিনিয়ন পোলটার মাধ্যমে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া পেয়েছি কি না। নট অনলি বৈরু, মানে ভালো ভালো, মানে ভালো, দুই দুই। আমার আমার মনে হয় জেনারেলি জেনারেলি এটা আপনার ওয়াইডলি একসেপ্টেড হয়েছে, বোথ অ্যামং বিএনপি সাপোর্টার্স অ্যান্ড জামাত সাপোর্টার্স। অফকোর্স কিছু কিছু লোকজন তো তাদের মত অনুযায়ী কথা বলতেই পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেথোডোলজিটা আপনার যদি কেউ বোঝার চেষ্টা করেন, তাহলে আহ, আমার মনে হয় যে এটাকে অপোজ করার থেকে এইটা অনুযায়ী কিভাবে কাজ করা যায় সেটা চিন্তা করাটাই বেশি ভালো। আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, আমরা কারো থেকে টাকা নিয়েও এই কাজ করিনি, আমাদের নিজস্ব ফান্ডিং এটা করেছি। সুতরাং আমি বিএনপির পক্ষে বলার পিছনে আমার কোনো লজিক্যাল কারণ নাই, জামাতের আচ্ছা, এটা পক্ষে তো বা গেল বিপক্ষে লোকাল বলারও তোমার। লজিক্যাল কারণ নেই। না না, সেটা ঠিক আছে। ইন্টারন্যাশনাল কি কোনো অর্গানাইজেশন তোমাদের সাথে যুক্ত বা তোমাদের সাথে কথাবার্তা বলছে বা নাকি মানে কোনো ইয়ে করেছে যারা জি, এগুলোতে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল? সাথে আমাদের সাথে ইন্টারন্যাশনালি যারা আছে তাদের বেশ কিছু অর্গানাইজেশনের সাথে কথা হয়েছে। ইকোনমিস্ট, যেমন আপনি জানেন, ইকোনমিস্ট খুব ফেমাস একটা পত্রিকা, তারা আমাদের পোলের ব্যাপারে আমাদের সাথে কথা বলেছে। আপনার এর বাইরেও আহ, পাকিস্তান থেকে পাকিস্তান টিভি তারা আমাদের সাথে কথা বলেছে আমাদের পোলের ব্যাপারে, এবং রিলেটেড ইস্যুস নিয়ে তারা জানতে চেয়েছে। ইন্ডিয়া থেকেও আমাদের এই পোলের ব্যাপারে তারা আমাদের সাথে কথা বলেছে। আমাদের
এটা ডিটেইলসটা তারা জানতে চেয়েছে। বাট খুব এটা তুমি ইন্টারেস্টিং একটা দেশের কথা জিনিস, বললা, একটা দেশের কথা বললা, ইন্টারেস্টিং জিনিস একটু ইনস্টিটিউশন। বলি, একটা হ্যাঁ, ইন্টারেস্টিং হ্যাঁ। জিনিস বলি যে আমাদের এই পোল এবং রিপোর্টগুলোর উপর বেস করে আমি খুব অবাক হয়ে দেখলাম, আমি চিনি না কিন্তু এইরকম কিছু টিকটক ভিডিও বের হয়েছে যারা আমাদের এই পোলটার আচ্ছা। মেথোডোলজিটাকে এক্সপ্লেন করছে। না, আমি খুব পজিটিভলি ব্যাপারটা দেখি। কারণ তারা হচ্ছে ইয়াং একটা মেয়ে, উনি বোঝার চেষ্টা করেছেন হাউ ইট হ্যাজ বিন ডান, এবং উনি উনার মতো করে খুব সহজ ভাষায় মানুষের কাছে আহ, আপনার বোঝানোর চেষ্টা করেছেন যে এই পোলটা কি, কেন, তারপরে প্রশ্ন রেখেছেন আপনার কি মনে আচ্ছা, হয়। আমাদের আসলে সময় খুবই কম। আমরা একটা ধারা তৈরি করেছি যে এতটুকু সময় তোমাকে আটকে রাখবো, এরপরে আর না। তো আমি যেটা তুমি বললা যে এরকম মেথোডোলজি নিয়ে টিকটকে হয়েছে, এগুলো একটা কোশ্চেন, আমার শেষ কোশ্চেন এটা হবে যে আহ, তোমাদের যে স্যাম্পল সাইজ, এটা নিয়ে অনেকে বলে যে এত কম কিভাবে হলো, তারপর টেলিফোনে তোমরা ইন্টারভিউগুলো নিয়েছো, এই মেথোডোলজিটা একটু যদি ব্যাখ্যা করো যে হাউ কুড ইউ জাস্টিফাই দিস। জি, ফার্স্টে আপনার স্যাম্পল সাইজের কথাটা যদি বলি, স্যাম্পল সাইজটা আপনার নাম্বারটা ইম্পর্টেন্ট না। কারো যদি পরিসংখ্যানের ব্যাপারে ধারণা থাকে, আপনার পরিসংখ্যানে একটা নির্দিষ্ট নাম্বারের পরে আপনি দেখবেন যে একই রকম রেসপন্স আসতে থাকে। এইটাকে বলে হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। তো আপনি এই স্যাচুরেশন পয়েন্টটা কত হবে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নাম্বারের ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি আমেরিকার উদাহরণ বললেন বা যুক্তরাজ্য ইউরোপের উদাহরণ যদি বলেন, এখানে ওপিনিয়ন পোল যখন হয় ওনারা 2,000 থেকে 2,500 স্যাম্পলের উপর বেস করে তারা এই ওপিনিয়ন পোলের রেজাল্টগুলো দেখেন। আপনি যে সিএনএন অ্যান্ড অল এগুলার রিপোর্ট দেখেন, গ্যালাপ বা ইউগভ, এগুলো 2 থেকে 2,500 স্যাম্পলের উপর বেস করে করা। সেখানে আমরা আপনার আমাদের দেশে যেহেতু ফ্র্যাগমেন্টেশন বেশি এবং আমরা অনেক ধরনের গ্রুপকে কাভার করতে চেয়েছি, সেজন্য আমরা প্রায় 10,500-এর মতো স্যাম্পলের উপরে সার্ভে করেছি। আর টেলিফোন সার্ভের ব্যাপারটা একটু ব্যাখ্যা করার ব্যাপার আছে। আমরা যে ফেব্রুয়ারি মাসে যখন সার্ভেটা করেছিলাম এবং অক্টোবরে করেছিলাম, তখন আমরা ফেস টু ফেস সার্ভে করেছিলাম। আমাদের এনুমারেটেড টিম তারা বাড়ি বাড়ি যেয়ে মানুষের কাছে করেছিল। সুতরাং আমাদের প্রায় 21,000-এর মতো ভোটারদের টেলিফোন নাম্বার ছিল আমাদের কাছে। তো এই 21,000 যাদেরকে আমরা আগে র্যান্ডমলি সার্ভে করেছিলাম, তাদের মধ্যে থেকেই আমরা আবার আপনার টেলিফোনে সার্ভে করেছি। সুতরাং এইটা যে আপনার যে কোনো নাম্বারে ফোন করা তা কিন্তু না, এটা আপনার নির্দিষ্ট রেসপন্ডেন্ট যাদেরকে আমরা র্যান্ডমলি আগে সিলেক্ট করেছিলাম, তাদেরকেই আমরা আপনার রিচ করার চেষ্টা করেছি। এখানে যে সবাইকে আমরা রিচ করতে পেরেছি এমন না। কারো কারো হয়তো ফোন বন্ধ, কেউ কেউ হয়তো ওই সময় ব্যস্ত ছিলেন, কথা বলতে পারেন নাই। সুতরাং যাদেরকে আমরা কথা বলতে পেরেছেন আহ, তাদের উপরে আমরা করেছি। এখানে আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে যাদেরকে আমরা কথা বলতে পারলাম তারা কি বিএনপি সমর্থক বেশি কিনা। এটাও আমরা আবার আগেরটার সাথে টেস্ট করে দেখেছি, তারা আগে কি বলেছিলেন, তারা কি আগে বিএনপি কে ভোট দেবেন বেশি বলেছিলেন। আসলে সেটা না। আপনার আগে বিএনপি কে ভোট দিবেন বলেছিলেন, বা জামাতকে দিতে বলেছিলেন, আওয়ামী লীগকে দিতে বলেছিলেন, এই ডিস্ট্রিবিউশনটাও আমাদের এখানে র্যান্ডম ছিল। সুতরাং সে কারণে আমরা আপনার আমাদের যে রেজাল্টটা সেইটা একটা সঠিক মেথোডোলজি ফলো করে হয়েছে, এই ব্যাপারে কনফিডেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান সাদুদ্দিন। তোমাকে আমরা পেলাম, তুমি লন্ডন থেকে কথা বলছো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। তোমার সময়ও নাই, জোর জবরদস্তি করে তোমাকে ধরে নিয়ে এসেছি। বাট ইট ইজ রিয়েলি রিয়েলি কি বলবো, এডুকেটিভ। শুধু এডুকেটিভ না, এটা একটা কনফিডেন্স ডেভেলপ করে। এবং তোমার যে ব্যাখ্যাগুলো, অ্যানালাইসিস, অ্যাটলিস্ট আমি তো সমৃদ্ধ হয়েছি। আই হ্যাড লটস অফ কোশ্চেন্স। পরবর্তীতে আরও প্রশ্ন আসবে, এবং আমি নিজের পক্ষ থেকে এবং নিউভিউয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং তোমার যেই চিন্তাধারা ছিল কিভাবে ফান্ড কি হবে, সেটাকে যে তুমি চেঞ্জ করে ফেলেছো, যে না ঠিক আছে, দিস উইল গিভ আস এ ব্র্যান্ডিং ভ্যালু। এই জিনিসগুলো তুমি ব্যবসার সাথে, মানে ব্যবসা ডেভেলপমেন্টের সাথে জড়িত অনেক বছর ধরে আমি জানি। তুমি একটা মানে এমবিএ করা ছেলে। সো উই আর প্রাউড অফ ইউ ব্রাদার। জি, থ্যাংক থ্যাংক ইউ ইউ অমিত ভেরি ভাই, মাচ। আমাকে আমাকে ডাকার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।